দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৪৪। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দু চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার। রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার এই মন, ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন। হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে। অহনা একটু কথা কহ না, অহনা পেছন ফিরে চাহো না, অহনা একটু তুমি হাসো না, অহনা কেন ভালোবাসো না। ভড়কে গেল মাইশা দিশার দিকে অবাক চোখে চেয়ে বলল, অহনা কোন অহনার জন্য গাইছো? বেসুরে গলায় গান ক্ষণিকের জন্য থেমে গেল। ঠোঁট কামড়ে মাইশার দিকে ফিরল দেশা, দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, আরে না, ভুল করেছি, গানের তালে তালে বলে ফেলেছি আর কি। থামো, এবার ঠিকভাবে গাইছি। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দু চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার। রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার এমন, ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন। হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে। ফাহাদ একটু কথা কহ না, ফাহাদ পেছন ফিরে চাহো না, ফাহাদ একটু তুমি হাসো না, ফাহাদ কেন ভালোবাসো না। কপাল চাপড়ালো মাইশা, দিশা গান শেষ করে বলল, আমার ভাই লাখে একটা রে, লাখে একটা, হীরার টুকরা একদম। ইস, বেলাকে কেমন পাগল বানিয়ে দিয়েছে, শুধু শুধু মাঝখান থেকে আমার জান পাখিটা ছ্যাঁকা খাইলো। দিশার কথা শুনে চোখ কপালে উঠল মাইশার, বিস্মিত কণ্ঠে বলল, জান। কিঞ্চিত লজ্জা পেল দিশা, মুখটা কাচুমাচু করে বলল, ওই আর কি, ফাহাদকে ভালোবেসে ডেকেছি। উফ, শালার হাদা পুরুষ, আমার মতো রত্ন রেখে কোথায় চোখ দিতে গিয়েছিল, এখন হুদাহুদি কষ্ট পাইল। তার কষ্টে আবার আমিও কষ্ট পেলাম। দেখছিল না পুরো সময়টা আমার মুখ কেমন শুকাই গেছিল, দুঃখে কষ্টে জান খুলে হাতে আসছিল। ফিক করে হেসে উঠল মাইশা। দিশা যখন বড়রূপী ফাহাদকে দেখে তখন একদম শান্ত হয়ে গিয়েছিল, থমথমে চোখ মুখ নিয়ে শুধু দোয়া করছিল বিয়েটা যেন না হয়। বিয়ে ভেঙে গিয়েছে বলে এখন আবার আগের ধুরন্ধর রূপে ফিরে এসেছে ও। বেলা চলে যাওয়ার কিছুক্ষণ পর ফাহাদরাও চলে গিয়েছে। মাইশা, বৃষ্টি আর দিশা বেলার রুমে বসেছিল। আমিনা ডেকেছে বলে বৃষ্টি বাইরে গিয়েছে। রুমে এখন দিশা আর মাইশার উপস্থিতি। কথার ফাঁকে দিশা কি ভেবেই চঞ্চলে হাতে ফোন তুলে ফেসবুকে ঢুকলো। ফাহাদের আইডি সার্চ দেওয়ার আগে সামনে এলো একটা পোস্ট, অধিকার যেখানে অস্তিত্বহীন, অভিমান সেখানে হাস্যকর। পোস্টটা মাত্র ছেড়েছে ফাহাদ, ফাহাদের কষ্টে দিশা একটু কষ্ট পেতে চাইলো কিন্তু পারল না, কেন যেন হাসি পেল ওর। তার বহিঃপ্রকাশ হিসেবে ও তো শত না ভেবেই হা হা রিয়াক্ট দিয়ে দিল। পরক্ষণে খেয়াল করলো শখানেক স্যাড রিয়াক্টের মাঝে দুটো হা হা রিয়াক্ট মাত্র। চেক দিল দিশা, চোখে পড়ল রিয়াক্ট দুটোর আইডির নাম, একটা ও আর একটা রায়হান। শব্দ করে হেসে উঠল ও, স্ক্রিনটা মাইশার সামনে ধরে হাসতে হাসতে বলল, দেখো আমার স্যাকাখোর জানটার পোস্টে আমাদের দুজনের ভালোবাসা। মাইশার দৃষ্টি পড়ল স্ক্রিনে, নাম দেখলো রায়হান শিকদার। শুরু হয়ে এলো চোখ মুখ। দিশাকে বাঁকা গলায় বলল, ক্রাশের বিয়ে ভেঙেছে দেখে তুমি হাসছো, ব্যাপারটা মানানসই, কিন্তু এই লোক এত অভদ্র, অন্যের দুঃসময়ে কিভাবে মজা নিচ্ছে, ফালতু লোক। মাইশার অসময়ে চেতে যাওয়া দেখে বোকা বনে গেল দিশা। হাসি মুখ চুপসে নিয়ে প্রশ্ন করল, তুমি এভাবে বললে কেন? রায়হান ভাই যথেষ্ট ভালো মানুষ, দাদাগিরি করলেও সফট হার্টের। দিশার মুখে রায়হানের প্রশংসা শুনতে ভালো লাগলো না মাইশার, ভ্রুকুচকে নিয়ে চুপ করে বসে থাকলো। দিশাও আর ঘাটলো না, ফাহাদের আইডি আবার ঘাটতে শুরু করলো। দিনে কতবার এই আইডিতে ওর ঢু মারা হয় তার ইয়ত্তা নেই। নিস্তব্ধতা চিরে সাদা কালো মিশেলের জিপটা এগিয়ে চলছে। সন্ধ্যার প্রহর শুরু হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো আলো ছড়িয়ে অন্ধকার কেটে রেখেছে। গাড়ির স্পিড খুব বেশি তোলেনি দিগন্ত, আস্তে ধীরে চালাচ্ছে আর বেলাকে দেখছে। এদিকে দিগন্তের বারবার তাকানোতে কেমন যেন অস্বস্তি হচ্ছে বেলার। কিছুক্ষণ নড়াচড়া করেই দুম করে বলে উঠল, চোখ রাস্তার দিকে রাখেন না, আমার কেমন যেন লাগছে, আপনি এভাবে টিস করছেন কেন? শেষের কথাটা শুনে জোরে ব্রেক কষল দিগন্ত। বেলার দিকে চেয়ে বিরক্তি মাখা গলায় বলল, অসভ্য মেয়ে, আমার ভালো ব্যবহার তোর আর তোর বাপের সহ্য হয় না। আমি টিস করছি তোকে? এই বেয়াদব, তুই ভালো হবি না।
দিগন্তের চেয়েও দ্বিগুণ বিরক্তি ভর করল বেলার মাঝে। আড়াআড়ি করে বসে নাকের পাটা ফুলিয়ে পড়ল, আপনি লোকটা কেমন যেন? এতদিন বলতেন বড় হবি না, এখন বলছেন ভালো হবি না। এক মুখে দু কথা। বেলার ফেস এক্সপ্রেশন দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলল দিগন্ত। কিছু সময় সরু চোখে তাকিয়ে থেকে আবারও আগের মতো গাড়ি চালানোতে মনোযোগী হলো। অপরদিকে বেলা ঠোঁট উল্টালো। এতটুকু কথা বলে মন ভরেনি ওর, আরও কথা বলতে ইচ্ছে করছে। মুখ উসখুস করছে, কিন্তু কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ দিগন্তের মুখের দিকে চেয়ে থেকে ওকে ডেকে উঠল, দিগন্ত ভাই শোনেন। বেলার দিকে তাকালো না দিগন্ত, না তাকিয়ে জবাব দিল, বলেন। বিস্তর হেসে বেলা বলল, জানেন কি করছি? কি করছেন? দিগন্তের এত সুন্দর কথা শুনে আহ্লাদে গদগদ হলো বেলা। সিটে দুপা তুলে আয়েশ করে বসে চনমনে গলায় বলল, আমাকে যে সাইন করতে দিছিল ওই কলমটা দেওয়ানির মুখে মারছি। ঠোঁট কামড়ে কিঞ্চিত হাসল দিগন্ত, পরক্ষণেই স্বাভাবিক কণ্ঠে বলল, সাবাস নাদানের বাচ্চা। সহসা মুখের হাসি গায়েব হলো বেলার। দিগন্তের এহেন সম্বোধন একটু ভালো লাগে না ওর। কয়েক পলক ঝাপটে বলল, এভাবে ডাকবেন না তো, ভালো লাগে না শুনতে। যেদিন তুই নাদানিপনা ছাড়বি সেদিন আর ডাকবো না। ছাড়বো না, আমিও ডাকবই। দিগন্তের সাথে না পেরে কথা বলার মুড চলে গেল বেলার। মুখ বেঁকিয়ে দিগন্তের বিপরীত দিকে হয়ে বসে রইল। কিছুটা সময় পর গাড়ি থামলো একটা বাড়ির সামনে। অপরিচিত জায়গায় গাড়ি থামানো দেখে প্রশ্ন করল বেলা, এখানে থামালেন কেন? দিগন্ত এক পলক বাড়িটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সিটে মাথা হেলিয়ে বেলার দিকে তাকালো। অতঃপর একটা দীর্ঘশ্বাস টেনে বলল, ভেতরে যাবি তুই, গিয়ে প্রত্যাশাকে নিয়ে আসবি। জোনায়েদ তালুকদার এখানেই আছে। বলবি বাইরে আমি তোর জন্য অপেক্ষা করছি। প্রত্যাশাকে নিবি আর আসবি। দেরি করলে কিন্তু তোকে ফেলে রেখে চলে যাব। হঠাৎ বেলা কেন যেন থম মেরে গেল। দিগন্তের কথার পিঠে প্রশ্ন করল না কোনো। গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেল। দারোয়ান দিগন্তকে দেখেই দরজা খুলে দিয়েছে। বেলা বাড়ির ড্রয়িং রুমে আসতেই মনার সাথে মুখোমুখি হলো। কিছুটা ঘাবড়ালো বেলা। মনা বেলাকে দেখে অবাক হলো। ওকে সোফায় বসিয়ে জিজ্ঞেস করলো, এই অসময়ে এখানে কিভাবে এলো? এর মাঝে প্রত্যাশাকে নিয়ে জুনায়েদও সেখানে এলো। বেলাকে দেখে চোখ মুখ থমথমে হলো। রহমান পাটোয়ারি তাকে ফিরিয়ে দিয়ে অপমান করেছে, সেটা মেনে নেয়নি এখনো। বেলা বেশি কথা বাড়ালো না। দিগন্তের বলা কথাটা বলতেই উপস্থিত দুই ব্যক্তি ভড়কে গেল। জুনায়েদ চুপ মেরে দাঁড়িয়ে থাকলো, কথা বলল না কোনো। অপরদিকে প্রত্যাশা দিগন্তের নাম শুনে জুনায়েদের কোল থেকে নেমে বাহিরের দিকে দৌড় লাগিয়েছে। মনা ছলছল নেত্রে বেলাকে প্রশ্ন করল, দিগন্ত পাঠিয়েছে তোমাকে? তোমার আব্বু তোমাকে ওর কাছে আসতে দিয়েছে? বেলা ভনিতা না করে জুনায়েদকে শুনিয়ে শুনিয়ে দুপুরের সব ঘটনা বলল। বলা শেষ করে উঠে দাঁড়ালো। মনার কাছ থেকে তাড়াহুড়ো করে বিদায় নিয়ে বাইরে চলে এলো। বেলা চলে যেতেই এতক্ষণে চেপে রাখা কান্নাটা বেরিয়ে এলো। সোফার কর্নিশ ঘেঁষে বসে দুহাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল মনা। জুনায়েদ মনার কান্না দেখে ওকে ফেলে রেখে গটগট পায়ে রুমের দিকে গেল। দিগন্তের কোলে বসে আছে প্রত্যাশা। দিগন্তকে দুহাতের মাঝে আলগোছে আগলে ধরে কথা বলছে। বেলা গাড়ির কাছে আসতেই ইশারা করলো বসতে। দিগন্ত আর প্রত্যাশাকে দেখতে দেখতে গাড়িতে উঠল বেলা। দিগন্ত প্রত্যাশাকে কোলে রেখেই গাড়ি চালানো শুরু করলো। বেলা ওদের দিকে গভীরভাবে চেয়ে থেকে ডেকে উঠল, দিগন্ত ভাই। হুম। কিছুটা ভার গলায় প্রশ্ন ছুড়ল বেলা, কে বেশি সুন্দর, বেলা নাকি প্রত্যাশা? বেলার এহেন অযাচিত প্রশ্নে ভ্রু গোটালো দিগন্ত রাশভারী স্বরে বলল, আমি। বেলার নাকের মাঝে কয়েক ভাঁজ পড়ল। তেরা লোক ভালো জবাব দিবেই না কোনো দিন। আর একটাও কথা বলল না, না তাকালো ওদের দিকে। দিগন্ত গাড়ি চালাচ্ছে আর প্রত্যাশার সাথে ধীর আওয়াজে কথা বলছে। খুব একটা ভালো লাগলো না বেলার। ওর ধারণা প্রত্যাশাকে পেয়ে দিগন্ত হয়তো ওকে ভুলে বসেছে। মুখ আধার করে চুপ মেরে বসে থাকলো। এদিকে দিগন্ত আর চোখে গম্ভীর মুখ বেলাকে দেখে হাসলো। ছোট বাচ্চার সাথেও হিংসায় জ্বলছে বেলা পাটোয়ারি। পাটোয়ারি বাড়ির সামনে এসে থামলো দিগন্তের জিপ। বেলা কোনো কথা না বলে জিপ থেকে নেমে গটগট পায়ে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। দিগন্ত ওর কাজ দেখে বিরক্ত হলো। পরপরই চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ির শব্দ পেয়ে পায়ের গতি থামলো বেলার। ঝট করে পিছু ঘুরে চেঁচিয়ে উঠল, আরে আজব, গাড়ি ছাড়ছেন কেন? আব্বু অপেক্ষা করছে তো। দিগন্ত বাঁকা চোখে চেয়ে বলল, প্রত্যাশাকে নিয়ে ভেতরে যা, আর তোর বাপকে বল এসে আমাকে নিয়ে যেতে। অপমান কম করে নাই। বেলা আবার ঘুরে জিপের কাছে এলো। দিগন্ত প্রত্যাশাকে নামিয়ে ওর হাতে ধরিয়ে দিল বেলার হাত।
বেলা দিগন্তের দিকে গোল গোল চোখে চেয়ে বলল, এতটা পথ একা এলেন, এটুকুর জন্য আব্বুকে ডাকছেন? বিশ্বাস করেন দিগন্ত ভাই, আমাদের বাড়িতে ভূত টুত নেই। বেলার বোকামিতে চুই শব্দ তুলল দিগন্ত। রাগী চোখে তাকাতেই প্রত্যাশাকে নিয়ে টুপ করে কেটে পড়ল বেলা। বাড়ির ভেতর গিয়ে ড্রয়িং রুমে পেল রাসেল আর বাকিদের। কাজী সহ বসে চা খাচ্ছে তারা। রহমান তার রুমে আছে। বেলা ডাকার জন্য যাওয়ার আগেই সেখানে এলো সে। বেলা জানালো দিগন্ত তাকে বাইরে ডাকছে। মেয়ের সাথে টু শব্দও করল না রহমান, বেলকুনি থেকে দেখেছে সব। বাইরে চলে এলো। দিগন্ত ফোন স্কল করছে। রহমান ওকে অনেকটা দূরে রেখে বলল, আসো। রহমানের গলা শুনে সেদিকে তাকালো দিগন্ত। তির্যক হাসি ছুড়ে দিয়ে বলল, বাকি দুই জামাইকে এভাবে গাড়ি থেকে নামিয়েছিলেন? হাত ধরে বাবা বাবা করে মুখে ফেনা তোলেননি? দিগন্তের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল রহমান। গম্ভীর আওয়াজে বলল, ভেতরে গিয়ে আমাকে উদ্ধার করেন বেকার বাবা জীবন। দিগন্ত ফোন পকেটে পুরে জিপ থেকে নামলো। রহমানের পাশাপাশি হেঁটে যেতে যেতে ডাকলো, পাটোয়ারি সাহেব। হাঁটা থামালো রহমান। ক্ষুব্ধ নয়নে দিগন্তের দিকে চাইলো, তারপর আবার হাঁটতে শুরু করলো। দিগন্ত হালকা কেশে পুনরায় ডাকলো, শ্বশুর আব্বা। হাঁটতে হাঁটতে জবাব দিল রহমান, বলেন। দিগন্ত মাত্রারিক্ত ভাব নিয়ে বলল, বেকার বলে খোঁচান সব সময়, আমার ব্যাংক ব্যালেন্স জানেন? সঙ্গে সঙ্গে জবাব এলো রহমানের কাছ থেকে, রানিং কোনো কাজ নেই, চাকরি নাই, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। দিগন্ত হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করতে করতে বলল, বউ বাচ্চা নাই, প্যারা নাই, চাকরি করে কি করতাম? বউটাও হলে তারপর না হয় দেখা যাবে। রহমান ভার গলায় বলল, আমার ছোট মেয়েটাকে পুরো বশ করে নিয়েছেন। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? স্বাভাবিক উত্তর দিগন্তের, মেয়ে আছে অনেক, কিন্তু বেলো পাটারি একটাই। রহমানের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। দিগন্তের দিকে ঘাড় কিঞ্চিত কাত করে অত্যন্ত বিরস গলায় বলল, দোয়া করি আপনার জন্য আমার আদরের মেয়ে আমার বিরুদ্ধে গিয়ে আজ যে সীমা লঙ্ঘন করলো, সেরকম দিন আপনার ভাগ্যে না জুটুক। আমি সয়ে নিয়েছি, কারণ মেয়ের জীবন বাঁচানো বেশি বড় মনে হয়েছিল আমার জন্য। কিন্তু আপনি সইতে পারতেন কিনা সন্দেহ। থেমে গেল দিগন্তের পদযুগল। রহমান হাঁটছেই, দিগন্ত যে দাঁড়িয়ে পড়েছে খেয়াল করেনি সে। এদিকে দিগন্ত কেমন স্থির ঠান্ডা চোখে রহমানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। রহমানের কথার গভীরতা উপলব্ধি করতে চেয়েও করতে ব্যর্থ হলো, ঠায় দাঁড়িয়ে রইল।